তামিম আমার ক্লাসমেট ছিল, খুবই দুরন্ত স্বভাবের, একদণ্ড স্থির থাকতো না, পুরো ক্লাসে হইচই করে বেড়াতো। সাথে তার জম্পেশ প্রেম কাহিনী ক্লাসের প্রত্যেকটা ছেলেমেয়ে জানতো আর আগ্রহ নিয়ে শুনতো। আমিও ব্যতিক্রম ছিলাম না। একদিন ও সবাইকে বলল ওর প্রেমিকাকে দেখবে, একদিনও সবাইকে বলল ওর প্রেমিকাকে দেখাবে। সবার মাঝে বিরাট কৌতূহল জমলো। তো সব ছেলেরাই চলল ওর প্রেমিকাকে দেখতে। একটা স্কুলের সামনে ঘন্টা খানেকের মতো অপেক্ষা করে দেখলাম মহারানীকে। উঁচু ঝুঁটি করে স্কুল ড্রেস পরে আইসক্রিম খাচ্ছিল, বান্ধবীর সাথে হাসে, ফ্যাক ফ্যাক করে হাসছিল। সবাই তো পচানো শুরু করলো, এত কালো পরি। আমিও মনে মনে ভেঙচি কেটেছিলাম সেদিন। ও যতটা বাহার করে বলতো তার ধারের কাছেও নেই। থেমে যাই কানন। পাশে তাকে শশীর মুখভঙ্গি দেখার অভিপ্রায়ে, কিন্তু অন্ধকারে দেখা যায় না। সে মেঝেতে কোণে ঠেকে কাত হয়। এক হাত শশীর কপালে গাল ছুঁয়ে যায়। গরম বেশ। ওষুধ খেয়েও কেন মেয়েটার জ্বর কমার নাম নিচ্ছে না? শশী বউ, ঘুমিয়ে পড়েছ? শশী জবাব দেয় না। গলার ভাঁজে থাকা খসখসে হাত ঝটকায় সরিয়ে দেয়। কানন হেসে উঠল মৃদু শব্দে। আবারও ছোঁয়ার চেষ্টা করে। শশী বারংবার সরিয়ে দেয় ঝংটা মেরে। কানন কিছু সময় চুপ থেকে একটু একটু করে এগিয়ে সপ্তপনে নরম উষ্ণ উদরে হাত গলিয়ে দেয়। টপস ভেদ করতেও সময় নেয় না। শশী একটু বাধা দিলেও কাজ হয় না। কানন হেসে বলে ওঠে, সেকালের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চ্যাপ্টার ক্লোজ। আমি বেকার যুবক হয়ে হন্যে হয়ে চাকরির খোঁজে। নিজের নামটাই মনে রাখতে পারি না, বন্ধুদের নামটা কি করে মনে রাখি। একদিন ইন্টারভিউ দিয়ে বাড়ির পথ ধরেছিলাম, সঙ্গে আমার প্রথম প্রেমিকা, তোমার মরহুম সতীন। আমার শখের বাইকে চড়ে জ্যামে আটকেছিলাম। হঠাৎ বাইকের ভিউ মিররে একটা থোপড়া নজর কাড়ে। তামিমের নামটা মনে না থাকলে ওর চেহারাটা মনে ছিল টুকটাক। তো ওকে দেখে পিছন ফিরে তাকাই। হেলমেট থাকায় শালা আমাকে চিনতে পারেনি। আর চেনার প্রশ্ন আসে না, কেননা ওর নজর পাশের রিকশায় ছিল। মিটিমিটি করে হাসছিল আর ভাব নিয়ে চুল ঠিক করছিল। আমি দেখলাম রিকশায় দুজন মানবী। মনে পড়ে তামিমের কিশোর বয়সের প্রেমিকার কথা, একটু কৌতূহল জাগে। রিকশার রমণীদ্বয়ের একজন কি সেই পুরনো প্রেমিকা? আশ্চর্যের বিষয় কি জানো, তামিমের নাম মনে করতে না পারলেও ওর প্রেমিকার নাম মনে পড়ে যায়। শশী নাম তার। আমি রিকশার মেয়ে দুটোকে আগাগোড়া স্ক্যান করলাম, ক্যারেক্টার ঢিলা ভেবো না যেন। কৌতূহল নিয়েই বোঝার চেষ্টা করলাম কে সেই রমণী। বুঝতে পারিনি। জ্যাম ছুটে গেল। তার বেশ কিছুদিন পর আবার দেখা গেল কোইন্সিডেন্সলি। সেদিন দুজন রমণী তামিমের সাথে কথা বলছিল রাস্তায় মোড়ে দাঁড়িয়ে। আমি তো ভাবনাই পড়ি দো ফুল অর এক মালি। বাইক নিয়ে ওদের কাছাকাছি থেকে বোঝার চেষ্টা করি। তাদের কিছু কিছু কথাই ক্লিয়ার হলো। একজন ওর কাজিন, আরেকজন সেই কালো পরি। কালো পরির চেহারা না দেখতে পারলেও চোখ দুটো মনে থাকার মতো। সেখানে আরেকটা অধ্যায় শেষ হলো। থেমে কানন বোঝার চেষ্টা করে শশী ঘুমিয়ে পড়েছে কিনা। না, ঘুমেনি। বিশদ সাপের মতো ফোঁসফোঁস করছে। শশী উদরে থাকা বরফ শীতল হাত উষ্ণতায় গরম হয়ে আছে। কানন আবারও শুরু করে। নতুন অধ্যায় জড়ালো। সেদিন মিহিরের বিয়ের শপিং করার জন্য বেরিয়েছিল সবাই। আমি যাব না বললেও ফারদিন ভাই জোর করে নিয়ে যায়। বিরক্ত মুখে ঘুরঘুর করছিলাম সবার পেছনে। হঠাৎ মিহিরের হবু বউ শিরিন ভাবিকে দেখে ভ্রু কুঁচকে যায়। উনি আসবে জানতাম না, তবে তার সাথে আমাদের একমাত্র বেয়ান সাহেবানকে দেখে একটু খটকা লাগে। চোখ দুটো চেনা চেনা লাগে। শত চেষ্টা করেও মনে করতে পারি না কোথায় দেখেছি নয়ন যুগল। তো ফারদিন ভাই আর বেয়ানের দুষ্টু মিষ্টি খুনসুটি উপভোগ করছিলাম। কেনাকাটা লাঞ্চের পর্ব শেষ হলে যখন তারা বিদায় নিয়ে রিকশায় ওঠে, আমার খেয়াল আসে, আরে এ তো সেই কালো পরি। বিশ্বাস করবে না, ব্যাপারটা ধরতে পেরে আমি বেশ খুশি হয়েছিলাম। এরপর বিয়ের দিন কালো পরির চেহারা দেখলাম, মন্দ নয়, বেশ আকর্ষণীয়। পুরোটা সময় আমি দিনকাল ভুলে তার দিকেই তাকিয়েছিলাম। একটু চোদ্দ মনে হয়নি ও তোর বন্ধুর প্রেমিকা। যখন বরের জুতো মনে করে আমার জুতো চুরি করে ফারদিন ভাই আর মিহিরের বন্ধুদের সাথে তর্ক করেছিল টাকার জন্য, আমি যেন সেই মুহূর্তে ডুবে গেলাম কুল কিনারাবিহীন ওই মাঝ সমুদ্রে। হাবুডুবু খাই, একুল ও কুল খুঁজে পাই না। ছটফট করতে করতে ডুবেই গেলাম। লজ্জায় আমার কান ভারী হচ্ছিল। তোমার দিকে তাকাতেও যেন লজ্জা হচ্ছিল। বিয়ে সম্পন্ন হলো। ফিরতি পথে কি মনে করে বাবার পাশে বসে আমতা আমতা করে এক বুক সাহস নিয়ে কুরুক্ষেত্র জয় করে আব্বুকে বলেছিলাম, আব্বু আমি বিয়ে করব। আব্বু এমন রিয়াকশন দিল আমার হৃদয়খানি চূর্ণ বিচূর্ণ হয়ে হাহাকার করছিল।
আব্বু মানলো না, আমিও একটু লজ্জা পেলাম। ছি, বন্ধুর প্রেমিকাকে বিয়ে করার ফোন দিয়ে আসছিলাম। কতটা অবিবেচক প্রাণী আমি। তবে পরদিন আব্বু যখন রাজি হলো তখন সব সংশয় ভুলে কেমন যেন পৈশাচিক আনন্দ পেলাম। একটু শঙ্কায়ও ছিলাম। আব্বু প্রস্তাব পাঠালো, রাজি হচ্ছিল না ভিলেন শ্বশুর মশাই। আমি চুপচাপ সব দেখেছিলাম, সাথে তোমার ব্যাপারে একটু গোয়েন্দাগিরি করতে মাঠে নেমেছিলাম। আর আমি যেন সকল দ্বিধা থেকে মুক্ত পেলাম। তামিমের প্রেম ছন্দ একতরফা ছিল, সেদিন আমি খুশিতে ডিস্কো দিওয়ানি করেছিলাম। তারপর তোমার আব্বু রাজি হলো, তবে সেখানেও এত বড় শর্তের বেড়াজালে আটকে দিল। বিয়ে পড়াবেন অথচ বউ দিবে না, এটা কোনো কথা? মানে বিড়ালকে মাছ দিলে সে দেখবে শুকবে কিন্তু খেতে পারবে না। কারণ নিজের কথাই নিজেই হেসে ওঠে শব্দ করে। শশী এখনও চুপচাপ শুয়ে আছে যেন কোনো পেতাত্তা। নড়চড় নেই, শুধু শ্বাস ফেলছে, সেই শব্দে ভেসে আসে। কান ফুলো গালে চুমু দিয়ে পড়ে। চলো আলোহীন চাঁদ, সোহাগ করিনি বলে মনে মনে নিশ্চয়ই পিটিয়ে কিমা বানিয়েছ। ঘরে চলো, সোহাগে সোহাগে আজ তোমাকে কিমা বানিয়ে গিলে নেব। শশী ওঠে না, সেভাবেই পড়ে থাকে, ওঠে না। কানন হেসে উঠে দাঁড়ালো, পাজাকোলা করে তুলে বাবারে হতাশা মিশ্রিত গলেই পড়ে। যুগ যুগ ধরে চলমান এই কথা, বউয়ের রাগ ভাঙাতে স্বামীদের নত করতে হয় মাথা, সে দোষ জারি হোক। কণিকা বেগমের বুকে মুখ লুকিয়ে ঘুমন্ত কুঞ্জ মাকে আষ্টেপৃষ্টে জড়িয়ে রেখেছে, যেন ছেড়ে দিলেই পালিয়ে যাবে। কুঞ্জ আলাদাভাবে ঘুমোতে স্বাচ্ছন্দ্য বোধ করে, তার ছোট্ট কুঞ্জে ঘুমায়। তবে আজ ভাইয়ের শক্তপোক্ত থাপ্পড় খেয়ে মায়ের পিছু যে ধরল আর চায়নি, কারোর কাছেই যাবে না। কণিকা বেগমের বুকটা আঞ্চন করে ওঠে। ইদানিং এমন হয়, ছেলে দুটোর জন্য খুব পরাণ পড়ে। মনে হয় নিজের আঁচলে লুকিয়ে রাখতে, একটু প্রাণ খুলে আদর করতে। কুঞ্জকে করতে পারলো, জড়তার প্রয়াসে কাননকে করা হয় না। কানন যদি বলে, যখন চেয়েছিলাম দাওনি, এখন আর আল্লাহ দেখাতে হবে না। কণিকা বেগম ছোট্ট করে শ্বাস ছেড়ে ঘুমানোর চেষ্টা করে। মুর্তাজালির প্রশ্নে চোখ মেলে চাই। কি হয়েছে তোমার কনক? ইদানিং কেমন চুপচাপ থাকো? আগের মতো ঝগড়াঝাটি করো না, না শশী মায়ের সাথে না আমার সাথে। ছেলেদেরকেও বকতে দেখি না। জেনে ধরেছে নাকি? ধরতেও পারে। মাশাল্লাহ, এত সুন্দর সোনা ময়না বউ আমার। 44 হবে, এখনো 27-28 বছরের কান্তিমান যুবতী লাগে। এদিকে আমি বুড়ো হয়ে গেলাম। কণিকা বেগম বিরক্ত চোখে চাই। মুর্তাজালি হাতে থাকা সমরেশ মজুমদারের 7 খান বইটা বন্ধ করে বেডসাইড টেবিলের উপর রেখে দেয়। চশমাটা ডয়ারে রেখে বালিশে মাথা এলিয়ে দেয়। কণিকা বেগমের দিকে কাত হয়, বউকে বশ করতে মিষ্টি করে হাসলো। তবে বউটা বশীভূত হলো না বোধ করি। বিরক্তে ঠাসা মুখটা চোখ বুজে রেখেছে, কপালের সূক্ষ্ম ভাঁজ দৃশ্যমান। সে হেসে গালটা টিপে বলে, কনক সোনা। কণিকা বেগম চোখ খুলে এমনভাবে তাকালো যেন নজরই ভস্মীভূত করে দেবে। মুর্তাজালি তৎক্ষণাৎ হাত সরিয়ে বলে, এভাবে তাকায় না ময়না, বুড়ো বয়সে হার্ট অ্যাটাক করে বসলে জান নিয়ে টানাটানি হবে। তোমাকে একটা সারপ্রাইজ দেই, কি বলো? কণিকা বেগমের চোখ মুখ অস্বাভাবিক হয়ে আসে হার্ট অ্যাটাকের কথা শুনে। মুখটা অজান্তেই ধক করে ওঠে, আনচান করে তনুমন। মুর্তাজালি হেসে বলে, হাতে বেশ কয়েকদিন আছে, কাজের প্রেশার নেই একদম। ছুটি নিয়েছি কয়েকদিনের জন্য। চলো গ্রাম থেকে ঘুরে আসি কয়েকদিনের জন্য। প্লিজ আর রেগে থেকো না কনক। কবে যাচ্ছি তাহলে? কণিকা বেগমের গলা সহজ হয়। মুর্তাজালির প্রসন্ন হাসি, যাক মহারানীর সদয় হলো। সেবার মহারানীর অভিযোগের পর কতবার যাওয়ার পরিকল্পনা করেছিল। যেদি মহিলা জেদ করেছিল যাবে না, অবশেষে রাজি হলো। তুমি যেদিন বলবে সেদিনই। আমার দিক থেকে সব ক্লিয়ার। গাদাটাকে জানালে অফিস থেকে ছুটি নিয়ে নেবে। আর শশীমা অসুস্থ, থাক, কোনো ব্যাপার না। হাওয়া বদল হলে অসুস্থ বাপ বলে পালাবে, দেখে নিও। তুমি বাদুরটাকে স্কুলের লিভ লেটার পাঠিয়ে দিও। গাধাকে আর বাদরকে কণিকা বেগমের বুঝতে বাকি না। এ লোক জীবনও শুধরানো না।
আমাকে রেখে কোথায় যাবে আম্মু? প্লিজ আমাকে ছেড়ে যেও না। তোমাকে ছাড়া আমি কিভাবে থাকবো? ভাই তো আমাকে মেরেই ফেলবে। বলে ডুকরে কেঁদে ওঠে কুঞ্জ। হঠাৎ কুঞ্জের কথা ও কান্নায় কণিকা বেগম ও মোর্তাজালি বিচলিত হয়। কুঞ্জ মায়ের গালে মুখে চুমু দিচ্ছে আর কাঁদছে। কণিকা বেগম ছেলের মাথায় হাত বুলিয়ে দেয়। ছোট্ট মুখটা আজলাই ভরে কপালে চুমু দিয়ে বলে, আব্বা, কি হয়েছে? আমি আছি তো, কোথাও যাচ্ছি না। এই দেখো, বাজে স্বপ্ন দেখেছো তুমি। তাই হবে কুঞ্জ, আয় বাপ, বাবার কাছে আয়, কাঁদে না তোতা পাখি। মোর্তাজালি আদরে গলায় বলে। কুঞ্জকে নিজের কাছে নিতে চাই। কুঞ্জ যায় না। মায়ের গাল ধরে ঠোঁট উল্টায়। কান্না থেমে গেছে তার। কণিকা বেগম মুচকি হাসার চেষ্টা করে। ছেলের গালের নোনা জল মুছে চুমু আঁকে হেসে বলে, কি হয়েছে হঠাৎ? আমরা তো তোমার নানু বাড়ি যাওয়ার প্ল্যান করছিলাম। তুমি, আমি, তোমার বাবা, ভাই, শশী বউ, আমরা সবাই যাবে না? আমি কোথাও যাব না আম্মু, তোমাকেও যেতে দেব না। বলে শক্ত করে আঁকড়ে ধরে মাকে। কণিকা বেগম হেসে বলে, আচ্ছা, যাব না। তুমি যখন বলছো কোথাও যাব না, হ্যাপি? কুঞ্জ মাথা নাড়ল। কণিকা বেগম ছেলের কপালে চুমু দিয়ে বলল, ঘুমাও কুঞ্জ, আমি কোথাও যাচ্ছি না। কুঞ্জ চোখ পিটপিট করে তাকালো। মিষ্টি হেসে আবদার জুড়ল, একটা গান বলো, তাহলে ঘুম আসবে। ওই যে ঘুম পাড়ানি গান। কণিকা বেগম চোখ ছোট ছোট করে চায়। কুঞ্জ কাচুমুচু মুখে চোখ টিপে বন্ধ করে রাখে। তবে মায়ের গলার মিষ্টি সুর কানে বাজতেই অধরগুণ বিস্তার লাভ করে। দেরিতে ঘুমের রাজ্যে পাড়ি জমায় কুঞ্জ। শুধু কুঞ্জ নয়, মোর্তাজালির চোখের পাপিতেও ঘুমের আবির্ভাব হয়। নিশাচর কণিকা বেগম উদাসীন হয়ে তাকিয়ে রয়। ছেলের স্বামীর গালে মুখে হাত বুলে অনুভব করে আপনজনের অস্তিত্ব। নতুন দিনের খবরের কাগজের সাথে নতুন দিনের শুভারম্ভ। মোর্তাজালি খবরের পাতায় নজর বোলায় আর দেশের অধপতন নিয়ে মিনিট দুয়েক ভাষণ দেয়। সেই ভাষণ শ্রবণ করার একমাত্র দর্শক শশী। সে ধোয়া উড়ানো গরম আদা চেয়ে ঠোঁট দুবাই, সাথে বিনোদন পাঠের অংশটুকু নিয়ে সেলিব্রিটিদের বৃত্তান্ত পড়ে। ইন্টারেস্টিং না হয় খেলার অংশটুকু পড়ে আর শ্বশুরের কথায় মাথা নাড়িয়ে সহমত পোষণ করে। হঠাৎ মোর্তাজালি খবরের কাগজ রেখে শশীর দিকে তাকিয়ে বলে, তোমাকে তো একটা কথা বলতেই ভুলে গেছি। জানো কি হয়েছে? একটা লাভ লেটার পেয়েছি। শশী প্রথমে গুরুত্ব না দিল। লাভ লেটারের কথা শুনে ভারী আগ্রহ দেখায়। বা তার শ্বশুর মশাই এত বুড়ো বয়সেও লাভ লেটার পায়, অথচ সে পর্যন্ত একটা লেটারও পেল না। শাশুমাকে জানাতে হবে শীঘ্রই। শশী রয়ে শুয়ে বসে। এক চুমুক উষ্ণ চা গলগদ্ধকণ করে আগ্রহী গলায় শুধালো, কে দিল, কখন দিল? আপনার পরিচিত কেউ? আপনার কোনো কলিগ নাকি তার মেয়ে? আজকাল তো সুগার ড্যাডির একটা ফ্যাশন হয়ে গেছে। আমার এক ব্যাচমেট বাপের বন্ধুর সাথে নিকাহনামা পড়ে ফেলেছে, একটা টোনাটুনিও হাজির। বলছিলাম কি, আপনার মতামত কি আব্বু? মোর্তাজালি কালো ফ্রেমের চশমাটা খুলে টি টেবিলে রাখে। মেয়েটা 4 কদম বেশি ভেবে বসে আছে। এটাই হলো মেয়েজাত। বলতে কাশিমপুর ভাবা জাতের স্বভাব। তিনি গলা খাকারি দিয়ে বলে, লাভ লেটারটা আমাদের ব্যালকনিতে কেউ ছুঁড়ে দিল, পাটকেল সহ। কখন দিয়েছে জানি না, আমি সকালবেলা পেলাম। এই নাও, চিঠিটা পড়ে দেখো। তোমার শাশুড়িকে দেখালাম, তিনি এমনভাবে চাইলো যেন আমি খুনের আসামি। বলে চিঠিটা বাড়িয়ে দিল। শশী আগ্রহী মনে মর্মরে কাগজটা খুলে চিঠি পড়তে শুরু করে। প্রিয় তমেশু, আসসালামু আলাইকুম। কেমন আছো? তুমি রোজ উদাসীন হয়ে ওই ব্যালকনিতে দাঁড়াও। আমি চেয়ে চেয়ে দেখি তোমার হরিণীর ন্যায় কাজল টানা ওই গভীর উদাসী আঁখি চুকল। আমি যেন ভুলে যাই আমি কি। আচ্ছা, তুমি উদাস কেন? কিসের বিষণ্ণতা তোমাকে কুড়িয়ে খাচ্ছে? তোমার ওই সচারু নিপুণী মুখশ্রীতে হাসি দেখার বড্ড শখ আমার। একদিন সাঁঝবেলায় তোমার ঘরের ব্যালকনিতে দাঁড়িয়ে হেসো কিন্তু কুহেলি। আমি অপেক্ষায় রইলাম। ইতি এক দূরবীনের আড়ালে দাঁড়িয়ে থাকা আমি। শশী সবটুকু পড়ে কিছু সময় চুপ থাকে। তারপর শ্বশুর মশাইয়ের দিকে তাকিয়ে তাকিয়ে থমথমে গলায় বলে, কত বড় সাহস শশীর শাশুড়ির দিকে চোখ তুলে তাকানো!
এই দূরবীনের আড়ালে যেই থাকুক তার চোখ আমি উপড়ে ফেলবো। আব্বু, আপনাদের ঘরের বেলকনির অপর সাইডে কাদের ফ্ল্যাট? মুর্তেজালি তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে ছেলে বইয়ের দিকে। মুখশ্রী দেখে মনে হচ্ছে তার থেকে বেশি ওই মেয়েটা চিন্তিত। তিনি কিছু বলবেন, কণিকা বেগম এসে চিঠিখানা টেনে ছিঁড়ে টুকরো টুকরো করে ময়লা ঝুড়িতে ফেলে দিল। আঙুল তাক করে গমগমে সুরে বলে, মাথা ভর্তি গোবর দুজনের। কোনো না কোনো কোহেলির চিঠি ভুলবশত আমাদের ব্যালকনিতে ল্যান্ড করেছে, ওনারা সেটা নিয়েই পড়ে আছে। আরেকবার এ নিয়ে কথা হোক, কুঞ্জের কানে যাক, দুজনের খবর আছে বলে দিলাম। তাদের ধমকের সুরে দুজনেই বাধ্য মানবের ন্যায় সায় জানালো। কণিকা বেগম বিবি করতে করতে রান্নাঘরের দিকে পা বাড়ায়। আজব পাগলের মহল্লা এটা। তবে তিনিও ক্ষণিকের জন্য ভাবনের পরে এই অবলায় কে অনুভূতি মিশ্রিত চিঠি প্রেরণ করলো। শশী মুর্তেজালির গালে হাত দিয়ে বসে। কণিকা বেগম যাই বলুক না কেন, তারা তো খুঁজে বের করবেই। ইতিমধ্যেই কানন চোখ মুখ ডলতে ডলতে ড্রয়িং রুমে উপস্থিত হয়। সোফায় শশীর পাশে ধপাস করে বসে চায়ের জন্য হাঁক ছাড়ে। বাবা ও বউকে চিন্তিত মুখে বসে থাকতে দেখে বুড়ো উঁচিয়ে শুধালো, কোনো সমস্যা? চিন্তিত মনে হচ্ছে দুজনকে। মুর্তেজালির সাথে সাথে খেকি ওঠে। গাদার বাচ্চা, এখন ঘুম থেকে ওঠার সময় হলো? মেয়েটা অসুস্থ, তার খোঁজ খবর কি সমাচার? কিছু না, তোকে বিয়ে করানোই ভুল হয়েছে। মানুষ হলি না আহাম্মক। কানন সোজা হয়ে বসে। যায়টা হজম হলো না। কোথাকার ঘূর্ণিঝড় কোথায় গেল? শশীর দিকে প্রশ্নাত্মক চোখে চায়। শশীও ভেঙচি কেটে মুখ ফিরিয়ে নেয়। কাননের কপালে ভাঁজ পড়ে। এর আবার কি হলো? কুঞ্জ নাচতে নাচতে ছুটে আসে ড্রয়িং রুমে। একটা জব্বর খবর তার পেটে গুড়গুড় করছে। ভাইকে দেখে তার সুন্দর কুটি কুটি দাঁতগুলো নিজেকে আড়াল করে নেয় বাবার কোলে বসে গাল ফুলিয়ে। কানন লক্ষ্য করে সবটাই, হেসে ভাইয়ের মাথায় টোকা মেরে বলে, এবার বেতন পেলে পুজোর জন্য একটা সাইকেল কিনবো ভেবেছিলাম, কিন্তু সে তো আমার উপর রেগে আছে, তাই ফারিন মামুনিকে দিয়ে দিব। কুঞ্জ বাবার দিকে তাকিয়ে মিনমিনিয়ে গলায় বলে, আমি সাইকেল নিব না, বাইক দিলে আমি রাগ করব না। কানন হেসে বাবার কোল থেকে ছোট ভাইকে টেনে নিয়ে কাতুকুতু দেয়। কুঞ্জ হেসে হেসে ওঠে। কণিকা বেগমের আগমনে তার হাসি প্রসারিত হয়। কণিকা বেগম ট্রেতে করে চায়ের কেতলি কাপ এনেছে, সাথে সিদ্ধ ডিম আর বিস্কিট। কাননের পাশে বসে হাসি মুখে বলে, গ্রামে যাওয়ার পরিকল্পনা আছে কানুন। অফিস থেকে কিছু দিনের জন্য লিভ নাও, তোমার নানুর বাড়িতে যাব সবাই, কোনো বাহানা শুনছি না। কথা বলার সময় কণিকা বেগমের মুখ থেকে যেন এক অন্যরকম দ্যুতি ছড়িয়ে পড়ল। চোখে মুখে কিশোরীর ছাপ, যেন সদ্য বিবাহিত কোন এক কিশোরী। নাওয়েরে যাবে কারণ বাধ্য ছেলে মতো সাই জানালো। শশীও খুশি হয়, অনেকদিন হলো ভ্রমণ করা হয় না। এই সুযোগে গ্রামের মেথোপটে একটু ঘোরাফেরা করা যাবে। মুর্তেজালিও কাপে চা ঢেলে নিয়ে বলে, তাহলে কানন, আজকে অফিস থেকে লিভ নিস, কালকে রওনা হব আমরা। শশীমা, তোমার কোনো সমস্যা হবে না? অসুস্থ শরীর, তবে হাওয়া বদল স্বাস্থ্যের জন্য ভালো হবে। কুঞ্জ খুশিতে আবার কোল ছেড়ে ফাঁকা জায়গায় কোমর দুলিয়ে নাচে আর গলা ছেড়ে গান গায়। তার কাণ্ডে সবাই হেসে ওঠে। কণিকা বেগমের চোখে মুখেও চাপা হাসি, বুকটা ক্ষণে ক্ষণে অস্থির হলো উত্তেজনায় ঠাসা তনুমন। কতদিন পর বাপের ভিটায় পা পড়বে। ছোট্ট ভাই দুটোর মাথায় হাত। আব্বা, কুঞ্জকে দেখে হিংসা হয়? বুঝলাম না আম্মু, কিসের কথা বলছো? না কিছু না, এমনিতেই জিজ্ঞেস করলাম। স্মিত হেসে কণিকা বেগম তাকান ছেলের দিকে। তার সুন্দর মুখশ্রী সচরাচর হাসিতে মাখামাখি হয়। আগে খুব একটা হাসতে দেখা যেত না, যেন তার অধরকোণের হাসি অতি বিরল দৃশ্য। শেরদাজালি কাননও পাল্টা প্রশ্ন করে না, কুঞ্জ কি হিংসে? ভাইকে হিংসে করা যায়? তবে মনের ভিতর কেমন যেন করে ওঠে যখন মা কুঞ্জকে বেশি আদর করে। তাছাড়াও ইদানিং মা কুঞ্জকে সবসময় কাছে রাখে, তার সাথে হেসে গল্প করে। কিছুদিন আগে তো পুচুর সাথে সাইক্লিং করতে দেখা গেল। দুজন প্রতিযোগিতা করেছিল, যা তার কাছে অবিশ্বাস্য লেগেছিল। মাকে এত প্রাণবন্ত আগে তো দেখেনি। সবসময় গম্ভীর মুখে থাকা মানবী কুঞ্জকে জিতিয়ে দিয়ে বিজয়ী হেসেছিল। সেই হাসিতে ওষ্ঠপুটে হাসিরা
পলক ঝাপটালেও হৃদয়ের গভীরে কোথাও যেন হাহাকার করছিল। ইস, এমন শৈশব তার কেন হলো না? কারণ সেও ভাবনাকে বাড়াতে দেয় না। এসব ভাবলেই মনটা শান্ত নদীর মতো নীরবতায় ছেয়ে যায়। সে মুচকি হাসার চেষ্টা করে, সফল হয়। শশীবও বলেছিল, যখন মন খারাপ হব হব ভাব, তখন হাসার চেষ্টা করতে ভালো লাগবে। আবার যখন অতিরিক্ত চাপে থাকবে, মাথা কাজ করা বন্ধ করে দিবে, রাগ হবে, চিল্লাচিল্লি করার জন্য মন আঁকুপাকু করবে। মুচকি হাসি নামক ওষুধ সম্বল। কারণ হাত দিয়ে ঘাড় কাত করে ডলে, মাথা চুলকায়, চেহারায় কেমন দ্বিধান্বিত চঞ্চল ভাব। দ্বিধা দ্বন্দ্বের সাথে যুদ্ধ করে দোনামোনা মনে এক বুক সাহস সঞ্চয় করে মায়ের কোলে মাথা রেখে সোফায় গুটিয়ে শুয়ে পড়ে। মা বকলে সে ভারী লজ্জায় পড়বে। চোখ খিচে চুপটি করে পড়ে থাকে। কণিকা বেগম বিস্মিত হন খানিকটা, তবে মাথা নিচে করে ছেলে স্নেহে ঢালা মুখটা দেখে অজান্তে বুকটা ভরে ওঠে। কাজল কালো চোখে অশ্রুকণা জমতে যায়। ছেলের বাবরি চুলে হাত বুলিয়ে দিতে সময় নেয় না, চোখটা বুজে রেখেছে। গালে মুখে ভয় ভয় একটা ভাব ফুটতে চাইছে যেন। কণিকা বেগমের হাসি দীর্ঘস্থায়ী হয়, সাথে মনটা একটু আনচান করে ওঠে। ছেলেটা তাকে ভালোবাসে ঢের, তবে ভয়ও করে। কিসের ভয়? মাকে কেউ ভয় পায়? তিনি নিচু হয়ে ছেলের কপালে স্নেহের পরশ বুলিয়ে দেন। কণ্ঠে মমতা ঢালার চেষ্টা অব্যাহত রেখে শুধালো, কি হয়েছে কানন? মন খারাপ কেন? কারণ চোখ খুলে লাজুক চোখে চায়। মায়ের মুখের মধুর হাসিতে সকল দুশ্চিন্তার ক্লেশ উড়ে যায় নির্বিষ্টে। আজ যেও না আম্মু, কাল যে করেই হোক আমি ছুটির ব্যবস্থা করব। কণিকা বেগম ভুরকুচকে প্রতি উত্তরে বলল, এই কথাটা গত 3 দিন ধরেই বলছিস। ওদিকে তোর আব্বুর কাজের চাপ আবারও উকে দিচ্ছে। কাননের মুখটি ছোট দেখায়, বিরক্তের সুরে বলে, হঠাৎ আমার কি দোষ? হারামখোর বসটা ছুটি দিলে তো সব সময় কাজের প্রেসারে রাখবে। এত কাজ মনে হয় কাজের তলে পড়ে আমি ভর্তা হয়ে যাব। তো কাজ করতে গেছো, কাজ করাবে না? কামচোর কোথাকার। আর তৃতীয় গলায় কণিকা বেগম সম্মুখ পানে তাকায়। শশী দীর্ঘশ্বাস ফেলে দপাস করে সোফায় বসে নাটকীয় ভঙ্গিতে বলে, আম্মা, প্যাক করতে করতে আমি হয়রান। যা দেখি মনে হয় সেটাই লাগবে। কাগজে হাবি জাবি ভরতে ভরতে জামা কাপড় রাখার জায়গা পাচ্ছি না। বলছি কি, আপনার লাগেজের একটু জায়গা ধার দেবেন? কারণ ছোট ছোট চোখে চায়। কণিকা বেগম গম্ভীর মুখে বলে, আমার লাগেজে 3 জনের জামা কাপড়, প্রয়োজনীয় জিনিসপত্র সহ কুঞ্জের খেলনাও গুছিয়ে নিয়েছি, আর তোমার 2 জনের জিনিসপত্রের জায়গা হচ্ছে না। শশী কাচুমাচু মুখে কিছু বলবে, কারণ ঠোঁট চেপে হেসে বলে, আম্মু, ওর স্কিন কেয়ার প্রোডাক্টই তো লাগেজে আটবে না, সাথে এতগুলো বই। শশী বউ, বলি জামা কাপড় নেওয়ার দরকার নেই। আমার এক মামি আছে, তোমার বয়সী হবে, তার কাছ থেকে 2টো শাড়ি চেয়ে নিও। তাতেও না হলে আমি কাল পরশু আসছি তো, নিয়ে যাবনি একটা সেট। শশী চোখ রাঙ্গাই কাননকে। কি সাহস ছেলে, তার স্কিন কেয়ার প্রোডাক্টের দিকে নজর দেয়। একই গরম তো চড়া রোদে দাঁড় করিয়ে রাখা উচিত। শশী বিনীতভাবে উঠে দাঁড়ালো, মুচকি হেসে জবাবে বলল, শের, আমার স্কিন কেয়ার প্রোডাক্ট তোমার দেখি খুব সমস্যা। নিজে তো গোসল করো না, করার 101টা বাহানা খোঁজো। গোসলের সাবানটাও ইউজ করো না। রাতে 1000 বার বলে দাঁত ব্রাশ করাতে হয়। চকচকে ইউনিফর্ম একদিনে অফিসে গিয়ে নোংরা বানিয়ে আসো, যা পরদিন পরার উপযুক্ত নয়। কোনটা রেখে কোনটা বলি? খাইস্টা স্বভাবের তুমি স্কিন কেয়ারের কি বুঝবে? হ্যাঁ, জবাব দাও। কানন ফ্যাল করে তাকায়। মায়ের কোল থেকে মাথা তুলে সোজা হয়ে বসে। সে শুধু একটা কথা বলেছিল নিহাত মজার ছলে, অথচ এই মেয়ে দেখছি পুরো সৈন্য সমেত যুদ্ধের ঘোষণা দিচ্ছে। সে শান্ত সুরে বলে, দেখো, বাজে প্রলাপ বকবে না। বাজে প্রলাপ? শের, তুমি গোসল সেরে এলেও কানে সাবান ফেনা থাকে, চুলে শ্যাম্পুর ফেনা, বিছানায় বসলে তো বিছানার দফা রফা, আলমারি তো নয় যেন কাপড়ের স্তূপ, আমি গুছিয়ে গুছিয়ে হয়রান। দরজা জানালার পর্দা তো নয় যেন ব্র্যান্ডেড টিস্যু। রুমে ময়লা ফালাও, সেটা লুকাতে পা ঠেলে খাটের তলায় শট মারো। খাচ্ছ দুধ ভাত, তাতেও তরকারি নাও। শশী যেন নন স্টপ খবর পড়ছে।
কানন মনে মনে কয়েকবার তওবা করে নিয়েছে আর কখনো বউ নামক বিরল প্রজাতির প্রাণীকে নিয়ে মজা করার কথা মাথাতেও আনবে না। সে শশীকে থামিয়ে দুহাত তুলে আত্মসমর্পণ করার ভঙ্গিতে বলে, আমি আমার দোষ স্বীকার করছি, ভুল হয়েছে আপা, মাফ করে দিব। জিভে কামড় লাগাই কানন, সাথে বাঁ হাতে মাথা চুলকায়। মুখ ফসকে কি বলে দিল, ছি। সে শশীর দিকে তাকায়, মেয়েটা বোধহয় কারেন্টের শক খেয়েছে, মূর্তি বনে গেছে। কানন আমতা আমতা করে বলে, ইটস টোটালি স্লিপ অফ টাং। সোফার কোনায় বসে কণিকা বেগম বিরক্ত মুখে দুজনে কাণ্ড দেখে যায়। শশী কাননের কথায় আরও ক্ষেপে গেল, আঙ্গুল তাক করে বলে, আহা মুখ, বউকে আপা ডাকতে লজ্জা লাগে না? আশ্চর্য, বললাম তো ভুলে বলে ফেলেছি। আসলে অফিসে অনেক মহিলা কলিগ, বলতে গেলে মহিলাই বেশি, তাদের আপা ডাকি, তাই ভুলে বলে ফেলেছি। অফিসে মহিলাদের আপা ডেকে ডেকে ভাব জমাতে যাও নিশ্চয়ই। আশ্চর্য, কিসের মধ্যে কি? শশী কটমট করে তাকায়। তাকে তো পদে পদে সন্দেহ করা হয়, সেও একটু উসুল করুক। যদিও সে জানে এই অতি ভদ্র শেষ সাহেবের দ্বারা মেয়েদের সাথে ভাব জমানো একেবারেই শূন্যর কোঠায়। তবু সে গলা চড়িয়ে বলে, তোমাকে আমি চিনি না ভেবেছ? তুমি হলে ক্লাসের সেই বাচ্চাটা যে তলে তলে বিচ্ছু প্রো ম্যাক্স, কিন্তু তা স্যারের নজরে পড়ে না। কানন শান্ত সুবোধ বালকে নাই শশীর দিকে তাকায়। কি বলবে, কি করবে? তার মস্তিষ্ক ত্রুটিপূর্ণ হয়ে যায় ক্ষণিকের জন্য। কণিকা বেগম এতক্ষণ চুপ থাকলো, এবার শশীর উদ্দেশ্যে বলে, মুখটা বড্ড চলে তোমার শশীব। এক কাজ করো, তুমিও থেকে যাও কাননের সাথে, দুজনে ঝগড়া করতে করতে একসাথে এসো। শশী চোখের আকার বড় হয়। স্বামী নামক লোকটাকে টপকে শাশুড়ির পাশে বসে বলে, একদমই না আম্মাজান, আমি তো আপনাদের সাথেই যাব। আমাকে রেখে যাওয়ার কথা বললে শাশুমা কথা কইও না। বলেই দুঃখী দুঃখী মুখ বানাই। কণিকা বেগম শান্ত চোখে চাই। শুরু হয়ে গেল আরেক নাটক। হাত বাড়িয়ে গালে আলতো চর মেরে বলে, বদের হাড্ডি তুমি শশীব। গালে হাত রেখে শশী পিটপিট করে যায়। গাল ফুলিয়ে পাশে তাকাতে হাস্যোজ্জ্বল মুখে শেষ সাহেবকে দেখে লজ্জা পায়। শাশুড়ির হাতে মার খেলো সে, সেটা মহাশয় দেখে আবার ভ্যাটকাচ্ছে। মুর্তাজালি গোটা কয়েক শপিং ব্যাগ হাতে বাড়িতে প্রবেশ করে। কুঞ্জ আদো খাও চিজ বার্গার হাতে নিয়ে তার আগেই দৌড়ে আসে। শশীর পাশে বসবে কানন টেনে নিজের কোলে ওঠায়। চুপ, ওই দেখো আমাদের ঘরে সত্যি তোতা পাখি এসেছে, কথাও বলে। ভাইয়ের কথায় কুঞ্জ আগ্রহ ভরা চোখে উঁচুতে তাকায়। বসা ঘরের ছাদে একোনা ওকোনা তাকঝাক করেও তোতা পাখি খুঁজে পায় না। ঠোঁট চাপা রেখে ভাইয়ের দিকে তাকাতেই তার চোখ ছানা বড়া, কাঁদো কাঁদো গলায় বলে, আমাকে বললে আমি দিয়ে দিতাম। আমার পেট মোচড় দিচ্ছে, খেতে ইচ্ছে করছে না। এভাবে চুরি করে খাবে? চুরি করা তো পাপ, তাই না শশী বউ? শশী ঠোঁট চেপে উপনিস মাথা নেড়ে সায় জানালো। কানন মুখে বার্গার গলগদ্ধকরণ করে আরেক কামড় বসিয়ে বলে, আমি কি চুরি করেছি নাকি? পুচু খেতে পারবেন আমি জানি তো, তাই খেয়ে এগিয়ে দিচ্ছি। খাবার অপচয় করাও তো ঠিক না, তাই না পুচু? কুঞ্জ উপনিস মাথা নাড়ল। হাতে অবশিষ্ট বার্গার ভাইয়ের মুখে ঠুসি দিয়ে মুচকি হেসে বলে, অনেক টেস্টি ছিল তাই না? আমি সস দিয়েছি, তবে চেটে চেটে সস খেয়ে ফেলেছি। কাননের চোখের আকার বড় হয়, গালটাও ফুলে আছে। কুঞ্জবের হেসে উঠল শ্বাসে, সাথে শশী ও মুর্তাজালি। কানন রাগী চোখে ভাইয়ের দিকে তাকায়। কুঞ্জ কোল থেকে নামার জন্য ছটফট করে। কানন চোখ পাকিয়ে বলে, বাদর, তোর জন্য বাইক অর্ডার করেছিলাম, সেটা ক্যান্সেল করে সাইকেল পাঠাতে বলবো? তুমি শুধু বললেই না, আমি সাইকেল দেখতে পাই না কোনো বাইক। আমাকে কি বোকা ভাবো তুমি? কুঞ্জর কথায় কানন যেন টাচকি খেয়ে গেল। এইটুকুন ছেলের মাথায় এত বুদ্ধি হতে হবে? কুঞ্জ ভাইয়ের কোল থেকে নেমে মায়ের কোলে বসে ঘুমে ঢুলো ঢুলো চোখে চায়। ঘুমেই চোখের পাতা লুকোচুরি খেলায় মেতে উঠেছে। সে ঘুরে মায়ের গলা জড়িয়ে বুকের মুখ লুকিয়ে নেয়। ঘুমে বুঝে আসা চোখ বড় বড় রাখার চেষ্টা করে বলে, আম্মু, রূপসাকে আমার সাথে নিয়ে যাই। কণিকা বেগম বুকে লুকিয়ে থাকা ছেলের আদুরে মুখখানা দেখার অভিপ্রায়, কিন্তু কোন চমক বের করে না। আদুরে বিড়াল ছানার মতো সেটে গিয়ে আস্তে আস্তে ঘুম নামক শত্রুর সামনে আত্মসমর্পণ করে।
মোর্তাজালি ছেলের কথার পিষ্টে প্রশ্ন করে। এই রূপসাটা আমাকে কাকে নিয়ে যাওয়ার কথা বলছে? কণিকা বেগম স্বামীর পানে তাকালেন, থমথমে ভাব বজায় রেখে জবাবে বলেন, কি আবার গার্লফ্রেন্ড? আপনার ভবিষ্যৎ ছেলের বউ। ও আচ্ছা। সহজেই স্বীকার করেন ভদ্রলোক, যেন অতি স্বাভাবিক ব্যাপার। তবে ব্যাপারটা মাথায় পরিষ্কার হতেই তিনি গোল গোল করে তাকায়। শশী হেসে বলল,